আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নাইল কিস্টাইনের একটি বিখ্যাত বই, অর্থনীতির সংক্ষিপ্ত ইতিহাস। বইটির আজ 14তম এবং শেষ পর্ব। অধ্যায় 39, আকাশ ছোঁয়া দানবরা। কল্পনা করুন, আপনি ঘণ্টাব্যাপী দীর্ঘ একটি শোভাযাত্রা দেখছেন, যেখানে মানুষগুলো তাদের আয়ের পরিমাণের ক্রমানুসারে সারি বেঁধে সজ্জিত, সর্বনিম্ন আয় থেকে শুরু করে সর্বোচ্চ আয়। শোভাযাত্রায় প্রতিটি ব্যক্তির উচ্চতা তাদের আয়ের প্রতিনিধিত্ব করছে। যার আয় গড়পড়তা, তাদের উচ্চতাও গড়পড়তা। কেউ যদি গড় আয়ের অর্ধেক পরিমাণ আয় করে থাকেন, তাহলে তার উচ্চতা গড় উচ্চতার অর্ধেক হবে। ধরুন আপনার উচ্চতা গড়পড়তা। ফুটপাথের ওপর দাঁড়িয়ে আপনি দীর্ঘ মানুষের মিছিলটিকে সামনের দিকে এগিয়ে যেতে দেখছেন। আপনি কি দেখছেন? আপনি হয়তো প্রথমে কিছু খর্বকায় মানুষদের দেখার প্রত্যাশা করতে পারেন। তারপর মিছিলের মাঝামাঝি জায়গায় আপনার মতো উচ্চতার মানুষগুলো দেখবেন, যাদের আয় গড় আয়ের সমান। জনগোষ্ঠীর গড় আয়ের বিন্যাসে যারা মধ্যবর্তী অবস্থানে থাকেন। তারপর ধীরে ধীরে পরবর্তী ধাপে আপনি আরও বেশি দীর্ঘ মানুষদের মিছিল করে যেতে দেখবেন, যখন গড়ের চেয়ে বেশি পরিমাণের উপার্জনকারীরা আপনাকে অতিক্রম করবে। বাস্তবিকভাবে মানুষের এই মিছিলটি যদি বর্তমান আমেরিকার জনগোষ্ঠীর হয়ে থাকে, তাহলে আপনি খুব ভিন্ন একটি জিনিস দেখবেন। প্রথমত, আপনি জানতেই পারবেন না প্যারেড কোথা থেকে শুরু হয়েছে, কারণ প্যারেডে সামনের মানুষগুলো এতই ক্ষুদ্র যে আপনি তাদের দেখতে পারবেন না। তারা হচ্ছেন সেই মানুষগুলো যাদের ব্যবসা শুধু ক্ষতি করেছে অথবা যাদের পরিশোধ করার মতো ঋণ আছে। তাদের আয় ঋণাত্মক বা নেগেটিভ, সুতরাং তারা মাটির নিচ দিয়ে গর্ত খুঁড়ে খুঁড়ে অগ্রসর হচ্ছেন। যদিও খুব শিগগিরই আপনি খুব ক্ষুদ্রাকৃতির মানুষদের সামনে হেঁটে যেতে দেখবেন, যারা আপনার পায়ের স্তরে অবস্থান করছেন। তারা সবাই কম বেতনে খণ্ডকালীন কাজ করেন। এছাড়া বৃদ্ধ মানুষ, যাদের পেনশনের পরিমাণ কম, অথবা সামাজিক কল্যাণ ভাতা পাওয়া বেকাররা। এই মিছিলে প্রথম সত্যিকারের যে বড় ঘটনাটি আপনার চোখে পড়বে, সেটি হচ্ছে বহুদূর অবধি বিস্তৃত বামনদের একটি বিশাল বাহিনী। তারা হচ্ছেন পূর্ণ সময় কাজ করেন এমন শ্রমিকদের মধ্যে সবচেয়ে কম বেতন পাওয়া শ্রমিকরা, যারা অর্থনীতির মেরুদণ্ড। আপনি দেখবেন হাজার হাজার ফাস্ট ফুডের দোকানে বার্গার ভাজেন এমন কর্মচারী, কিংবা যারা এঁটো বাসন পরিষ্কার করেন অথবা দোকানের ক্যাশে কাজ করেন, তারা হেঁটে যাচ্ছেন। উচ্চতায় তারা কোনো মতে আপনার কোমর অবধি পৌঁছাতে পারে। ধীরে ধীরে মিছিল করে যাওয়া মানুষের দৈর্ঘ্য বাড়তে থাকে। ট্যাক্সি ড্রাইভার, মিট প্যাকার্স, অভ্যর্থনাকারীরা আপনার সামনে দিয়ে হেঁটে যায়। তারপর কুরিয়ার, ফাইলিং ক্লার্ক এবং ডেকোরেটররা। 30 মিনিট পরে জনসংখ্যার মাঝামাঝি পর্যায়ে যে মানুষগুলো আপনাকে অতিক্রম করে, তারা কেবল আপনার বুক অবধি লম্বা। মাত্র 40 মিনিট পরে মিছিলের মানুষগুলো আপনার চোখে চোখ রাখতে পারবে। আপনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আর শিট মেটাল ওয়ার্কার্সের দিকে তাকিয়ে হাসতে পারবেন যখন তারা আপনার সামনে দিয়ে চলে যেতে থাকবেন। এরপরে মিছিলের মানুষগুলো বেশ উপর থেকে আপনাকে দেখবেন। ফায়ার ফাইটাররা আপনার চেয়ে আরও খানিক বেশি লম্বা হবেন। আপনি দেখবেন বিজ্ঞানী আর ওয়েব ডিজাইনারের দিকে তাকিয়ে চোখ টিপতে হলে আপনাকে ঘাড় বাঁকা করতে হচ্ছে। 50 মিনিট পরে আরও বিশাল দানবীয় শরীরগুলো আপনাকে অতিক্রম করবে। আইনজীবীরা 5 মিটার লম্বা, সার্জনরা 9 মিটার। একেবারে শেষ সেকেন্ডে বহু মাইল দীর্ঘ দানবরা আপনাকে অতিক্রম করতে শুরু করবে, যারা কেউ কেউ অ্যাপল আর ফেসবুকের মতো কোম্পানিগুলোর বড় নির্বাহী কর্মকর্তা। আপনি হয়তো কিছু অতি দানবীয় পপস্টার আর খেলোয়াড়দের দেখবেন। কিটি পেরি, ফ্লয়েড মেওয়েদার। তাদের জুতার সোলই হবে বহুতল বিশিষ্ট দালানের সমান। তাদের মাথা মেঘের স্তর ছাড়িয়ে যাবে। ডিস্ট্রিবিউশন অফ ইনকাম বা আয়ের বন্টন হচ্ছে সেই পরিমাণ টাকা যা ধনী, মধ্যবিত্ত আর গরিবদের কাছে যাচ্ছে, এবং এটিকে মাঝে মাঝে এই ধরনের একটি প্যারেড বা মিছিলের দৃশ্যকল্প দিয়ে ভাবা হয়। এই মিছিল আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। যে মানুষগুলো ওপরে আছেন, তারা বাকি সবার তুলনায় অবিশ্বাস্য রকম বেশি পরিমাণ টাকা আয় করেন, যা দেশের গড় আয়কে উপরের দিকে টেনে তোলেন, যা স্পষ্টভাবে ইঙ্গিত করে
জনগোষ্ঠীর অধিকাংশ গড়পড়তার তুলনায় কম আয় করেন। পরিসংখ্যানবিদরা আপনি যা দেখলেন সেটিকে সংক্ষেপে একটি কারিগরি শব্দ দিয়ে প্রকাশ করেন। তারা বলেন যে সমাজের আয়ের বণ্টনটি স্কিউড বা একদিকে বেঁকে গেছে, আর অর্থনীতিবিদরা এটিকে বলেন ইনইকুয়ালিটি বা আয়ের বৈষম্য বা অসাম্যতা। 1970-এর দশকে এই মিছিলটি দেখতে কিন্তু বেশ অন্যরকম হতো। আপনি যদিও তখন মিছিলের শেষ প্রান্তে দানবীয় মানুষদের দেখতেন, কিন্তু তারা কেউই অতিমাত্রায় বিশাল ছিলেন না। আর ছোট আকৃতির মানুষগুলো মিছিলে আপনাকে অতিক্রম করে যাচ্ছেন, সেটি দেখতে আপনাকে বেশি সময় তাকিয়ে থাকতে হতো না। আয় সারা জনসংখ্যা জুড়ে বেশ সমানভাবে বণ্টিত ছিল। তারপর থেকে ধনীরা অন্যদের চেয়ে আরও বেশি দ্রুত ধনী হয়েছিলেন। সেই সময় আমেরিকার সর্বোচ্চ আয় করেন এমন 1% ব্যক্তি জাতীয় মোট আয়ের 1/10 পরিমাণের চেয়ে খানিকটা কম আয় করতেন। বিংশ শতাব্দীর প্রথম দশকে এটি জাতীয় আয়ের প্রায় 1/5 পরিমাণে সমান হয়ে উঠেছিল। আয় বৈষম্যের এভাবে প্রকট হয়ে ওঠার বিষয়টি অনেককেই দুশ্চিন্তায় আক্রান্ত করেছিল। গত অল্প কয়েক বছরে অকুপাই আন্দোলন দীর্ঘতর সেই দানবগুলোর সংখ্যায় দ্রুত বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিল। তথাকথিত সেই 1% বা 1% সর্বোচ্চ উপার্জনকারীরা। প্রধান শহরগুলোয় প্রতিবাদকারীরা অস্থায়ী বিশ্ববিদ্যালয় বানিয়েছিলেন, যেখানে এই প্রকট আয় বৈষম্যের কারণ নিয়ে বিতর্ক ও এর সমাধানে কী করা যেতে পারে সেটি নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। অর্থনীতির অধ্যাপকরাও সেই বিতর্কে যোগ দিয়েছিলেন। ফরাসি অর্থনীতিবিদ টমাস পিকেটি, যার জন্ম 1971 সালে, 2014 সালে একটি বই প্রকাশ করেছিলেন, ক্যাপিটাল ইন দ্য 21st সেঞ্চুরি নামে, যা বিত্তবানদের উত্থানের কারণ নিরীক্ষা করেছিল এবং তারা বাকি সবার চেয়ে কীভাবে দ্রুত সামনে এগিয়ে যাচ্ছেন সেই বিষয়ে শঙ্কাটির সত্যতা প্রত্যয়ন করেছিল। কিন্তু কিভাবে এই দানবগুলো অস্বাভাবিক মাত্রায় দানবীয় হতে পেরেছিল? মার্কস বলেছিলেন তারা হচ্ছেন পুঁজিপতি, যারা মুনাফা বানাতে শ্রমিকদের শোষণ করেন। জোসেফ শম্পেটার বলেছিলেন তারা হচ্ছেন সেই সাহসী মানুষরা যারা ঝুঁকি নিয়েছিলেন এবং তাদের ভাগ্য যখন সুপ্রসন্ন হয়েছিল তারা বিত্তশালী হতে পেরেছিল। গতানুগতিক অর্থনীতির কাছে এর ব্যাখ্যা অপেক্ষাকৃত কম বর্ণিল একটি কাহিনী ছিল। প্রশ্নটি ছিল, কোনো বিষয়টি আসলে বেতন নির্ধারণ করে থাকে যা অধিকাংশ মানুষের উপার্জনের উৎস? অর্থনীতিবিদরা বলেছিলেন যে উৎপাদনে তারা যতটুকু অবদান রাখেন শ্রমিকদের সেই মজুরি পরিশোধ করা হয়। শিক্ষিতদের আরও দক্ষতা থাকে যা তাদের আরও বেশি উৎপাদনশীল করে, সুতরাং তারা আরও আয় করেন বেশি। সাম্প্রতিক দশকগুলোয় প্রযুক্তিগত প্রগতি এই প্রভাবটিকে আরও তীব্র করে তুলেছিল। যারা কম্পিউটার প্রোগ্রামিং আর প্রকৌশলে প্রশিক্ষিত তারা ভালো আয় করতে সক্ষম। অদক্ষ শ্রমিকরা, বার্গারের দোকানে কর্মচারী আর পরিচ্ছন্নতা কর্মীরা, তারা অনেক বেশি পেছনে পড়ে গিয়েছিলেন। পিকেটি যুক্তি প্রদর্শন করেছিল যে আসলে ব্যাপারটি এতটা সরল নয়। তিনি বলেছিলেন সবচেয়ে দীর্ঘতম দানবদের এই অস্বাভাবিক উপার্জন অসাধারণ কোনো উৎপাদনশীলতার অংশ নয়। এমন কেউ যারা কাঠ কাটেন তার উৎপাদনশীলতা সহজে পরিমাপ করা যায়। প্রতিদিন কত সংখ্যক কাঠ তারা কাটতে পেরেছেন সেটি গণনা করে। কিন্তু কিভাবে বিশাল একটি কোম্পানির একজন নির্বাহীর অবদান আপনি পরিমাপ করবেন? যেমন ধরুন টয়োটা কোম্পানি। এই কোম্পানির মোট আয় বিশ্বব্যাপী এর বহু হাজার কর্মীর সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভরশীল। সেখানে শুধু তাদের একজনের উৎপাদনশীলতা সুনির্দিষ্ট করে গণনা করা খুব কঠিন একটি কাজ। পিকেটির যুক্তি ছিল এর পরিবর্তে বরং উচ্চস্তরের বেতনগুলো সেই কোম্পানিগুলোর অভ্যাস আর রীতিনীতির ওপর নির্ভর করে নির্ধারিত হয়ে থাকে। এছাড়া এটি নির্ভর করে অতীতে তারা তাদের প্রধান নির্বাহীদের কী পরিমাণ বেতন দিয়েছে তার ওপরেও। এই অসমতার আরেকটি উপাদান আছে, মানুষের সম্পদ, তাদের বাড়ি আর শেয়ার বা অংশীদারিত্বের পরিমাণ। এছাড়া তাদের মালিকানাধীন ব্যবসা আর জমির পরিমাণ। আয় এই সম্পদের সঙ্গে যুক্ত হয়, কিন্তু এগুলো একই জিনিস নয়। খুব সামান্য পরিমাণে পেনশন পান এমন একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি যিনি একটি মূল্যবান বাড়ির মালিক, তার আয়ের পরিমাণ কম, কিন্তু তার সম্পদের পরিমাণ অনেক বেশি। সমাজের অতি ধনীরা
প্রচুর পরিমাণে সম্পদের মালিক হয়েছেন। বিল গেটস এবং ওয়ারেন বাফেট, তাদের সম্পদের পরিমাণ বহু বিলিয়ন ডলারের ঘরে। এর কিছু বিস্ময়কর উদাহরণ। পিকেটি যা খুঁজে পেয়েছিলেন সেটিকে তিনি হিস্টোরিক ল অফ ক্যাপিটালিজম বা পুঁজিবাদের ঐতিহাসিক সূত্র বলেছিলেন। এটি এই সম্পদের পরিমাণ ক্রমশ বাড়াতেই থাকে। সম্পদ আছে এমন ব্যক্তিরা তাদের সম্পদ থেকে উপার্জন করেন। ব্যবসা আর শেয়ার থেকে মুনাফা আয় করা বা জমি থেকে ভাড়া বাবদ আয় করা টাকা। যদি আপনার ব্যবসা, শেয়ার আর জমির সর্বমোট মূল্য 10 মিলিয়ন ডলার হয় এবং সেখান থেকে বছরে যদি 1 মিলিয়ন ডলার আপনি আয় করে থাকেন, তাহলে আপনার সম্পদ থেকে রেট অফ রিটার্ন বা প্রতিদানের হার হচ্ছে 10%। পিকেটি লক্ষ্য করেছিলেন যে ইতিহাসের অধিকাংশ সময় জুড়ে সম্পদ থেকে প্রতিদানের হার মূল অর্থনীতির প্রবৃদ্ধির হারকে অতিক্রম করেছে। যদি 3% হারে অর্থনীতির বৃদ্ধি হয়, তাহলে আপনার সম্পদ সম্প্রসারিত হচ্ছে অর্থনীতির মোট উৎপাদনের থেকে 7% বেশি হারে। শ্রমিকের বেতন পরিশোধ করা হয় মোট অর্থনৈতিক উৎপাদন থেকে, এবং এটি বেড়ে যায় যখন অর্থনীতি উৎপাদনের ক্ষেত্রে আরও বেশি পরিমাণে দক্ষতা অর্জন করে। যেহেতু সম্পদ থেকে প্রতিদান অর্থনৈতিক বৃদ্ধিকে ছাড়িয়ে যায়, আপনার 10 মিলিয়ন সম্পদ থেকে উপার্জন যত দ্রুত বাড়ে, বেতন তত দ্রুত হারে বৃদ্ধি পায় না। পিকেটি এই সারসংক্ষেপ করেছিলেন একটি সূত্র ব্যবহার করে, যা সম্পদ থেকে রিটার্ন বা প্রতিদানের হারকে, অর্থাৎ আর, সংযুক্ত করেছিল অর্থনীতির বৃদ্ধির সঙ্গে। অর্থনীতির বৃদ্ধি অর্থাৎ জি। মূল সূত্রটি আর গ্রেটার দ্যান জি। পিকেটির বই এতই জনপ্রিয় হয়েছিল যে কিছু মানুষ এমনকি সামনে আর গ্রেটার দেন জি লেখা টি শার্ট পরতে শুরু করেছিলেন। পিকেটি দেখেছিলেন সেই 1970-এর দশক থেকে এই সূত্রটি আমেরিকায় কাজ করছে এবং একবিংশ শতাব্দী নাগাদ আমেরিকার সবচেয়ে সম্পদশালী 1% জাতীয় সম্পদের 1/3 মালিকে রূপান্তরিত হয়েছিলেন। আয় বণ্টনের এই অসমতার ব্যাপারে কোনো শক্তিশালী অবস্থান না নেওয়ার জন্যে অর্থনীতিবিদদের মাঝে মাঝে অভিযুক্ত করা হয়। তাদের কেউ কেউ বলেন, একটি দরিদ্র সমাজে যেখানে সবাই সমান আর উচ্ছিষ্টের ওপর বেঁচে আছেন, বাস করার চেয়ে একটি সম্পদশালী সমাজে বাস করা অনেক উত্তম, যেখানে কিছু মানুষ বাকি সবার চেয়ে বিত্তবান এবং আধুনিক অর্থনীতি বণ্টনের চেয়ে দক্ষতা নিয়ে ভাবতে মূলত ব্যস্ত। 25তম অধ্যায়ে আমরা কেনেথ অ্যারো আর জেরার্ড ডেব্রুর সঙ্গে পরিচিত হয়েছিলাম, যারা ফার্স্ট ওয়েলফেয়ার থিওরেম প্রমাণ করেছিলেন। কিছু সুনির্দিষ্ট শর্তাধীনে বাজার আরও বেশি পরিমাণে দক্ষতা অর্জন করতে পারে, এই অর্থে যে সেখানে কোনো সম্পদের অপচয় হয় না। সমস্যা হচ্ছে বহু পরিণতি এই দক্ষতার পরিচয় দিতে পারে, এমনকি যেগুলো খুব অসাম্যতায় পূর্ণ। এটি অন্য আরেকটি জিনিসও প্রমাণ করেছিল। ধরুন, সম্ভাব্য দক্ষ পরিণতিগুলোর মধ্য থেকে একটি পরিণতি আছে সেই সমাজটি নির্বাচন করে, যা আয়ের একটি সুষম বণ্টনের সঙ্গে সংশ্লিষ্ট। এগুলো দেখিয়েছিল খানিকটা নাড়াচাড়া করলে বাজার আপনাকে সেখানে নিয়ে যেতে পারে, আর বাজারকে কোনো একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করার উদ্দেশ্যে খানিকটা নাড়া দিতে হলে সরকারকে ধনীদের কাছ থেকে সম্পদ নিয়ে দরিদ্রের মধ্যে সেটি পুনর্বণ্টন করা প্রয়োজনীয় একটি পদক্ষেপে পরিণত হয়ে পড়ে। কিন্তু এটি বাজারের দক্ষতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। যদি এটি মানুষের নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে, বিশেষ করে কাজ করা কত কঠিন সেই বিষয়টি। সুতরাং আদর্শ একটি পরিস্থিতিতে পৌঁছাতে সরকারকে অবশ্যই মানুষের আচরণে কোনো পরিবর্তনের কারণ না হয়ে সম্পদের স্থানান্তর করতে হবে। তারপরেই বাজার দক্ষতার নিশ্চয়তা দেয় এবং সমাজ একটি সুষম বণ্টন বাছাই করতে পারে। বাস্তব প্রায়োগিক ক্ষেত্রে যদিও এটি করা প্রায় অসম্ভব একটি কাজ, মাত্র একটি উপায়ে সরকার আসলেই সম্পদের পুনর্বণ্টন করতে পারে। সেটি হচ্ছে ধনীরা যে টাকা উপার্জন করেন তার উপর উচ্চ হারে কর আরোপ করা এবং তারপর সেই বাড়তি পরিমাণ টাকা দরিদ্রদের মধ্যে বণ্টন করা। অর্থনীতিবিদরা দুশ্চিন্তা করেন কারণ বেশি পরিমাণে কর মানুষের আচরণগুলোকে প্রভাবিত করতে পারে। কেন কষ্ট করে কাজ করব যদি আয়ের কিছু অংশ কর দেওয়ার মাধ্যমেই হারাতে হয়? অর্থনীতিবিদরা দক্ষতা আর ন্যায় বিচারের মধ্যে একটি ভারসাম্যমূলক লেনদেনের কথা বলেন। বাজার দক্ষতার সঙ্গে শুরু করে ফার্স্ট ওয়েলফেয়ার থিওরেম এটি দেখিয়েছে, কিন্তু সরকার আয় পুনর্বণ্টন করতে গিয়ে যখন সেখানে হস্তক্ষেপ করে,
তখন বাজারের দক্ষতায় সমস্যা সৃষ্টি হয়। সুতরাং পুনর্বণ্টন যদিও বেশি পরিমাণে সমতা সৃষ্টি করে, কিন্তু একটি অর্থনীতির বৃদ্ধির হারও মন্থর করে। আপনি একটি দৃশ্য কল্পনা করতে পারেন এই সমস্যাটিকে বুঝতে। একটি বালতি ব্যবহার করে ধনীদের থেকে সম্পদ আপনি দরিদ্রদের কাছে নিয়ে যাচ্ছেন। এই বালতি ভরে টেনে নিয়ে যাওয়ার সময় সবসময়ই কিছু না কিছু পরিমাণ পানি বালতি থেকে ছিটকে পড়বে। কিভাবে তাহলে সমাজ ন্যায় বিচারের ক্ষেত্রে অর্জনের সঙ্গে দক্ষতা হ্রাসের বিষয়টিকে সমন্বয় করতে পারে? ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যান্থনি অ্যাটকিনসন, যার জন্ম 1944 সালে, তিনি বলেছিলেন এই উভয় সংকটটিকে আসলে অতিরঞ্জিত করা হয়েছে। প্রথমত, ফার্স্ট ওয়েলফেয়ার থিওরিমটি ব্যবহারিক পর্যায়ে কাজ করে না। দক্ষতার কোনো পরিস্থিতি দিয়ে বাজার শুরু করে না, যা কিনা পরে পুনর্বণ্টনের কারণে অস্থির হয়ে ওঠে। বাজার প্রায়শই বেশ অদক্ষতার সঙ্গে শুরু হতে পারে। যে বালতি নিয়ে আপনি সম্পদ স্থানান্তর করছিলেন সেটি আপনি হাতে নেওয়ার আগেই ছিদ্রযুক্ত ছিল। যেমন বাজার দক্ষতা হারায় মানুষের কাছে যখন প্রয়োজনীয় তথ্যগুলো থাকে না। একটি উদাহরণ হতে পারে, যেমন যেখানে তাদের কর্মচারীরা কতটা ভালোভাবে কাজ করছেন নিয়োগদাতারা সেটি পর্যবেক্ষণ করতে পারেন না, কিন্তু বেশি বেতন আরও পরিশ্রমের সঙ্গে কাজ করতে কর্মীদের অনুপ্রাণিত করতে পারে, যা সার্বিক দক্ষতায় একটি উন্নতি আনবে। অ্যাটকিনসন বলেছিলেন একটি উদার সর্বনিম্ন মজুরি অসমতাকে হ্রাস করতে পারে এবং দক্ষতা বাড়াতে পারে। অন্য আরও কিছু কারণ আছে কেন সাম্যতা আর দক্ষতা একই সঙ্গে আসতে পারে। অর্থনীতিবিদরা মাঝে মাঝে বলেন অসমতা ধনী হওয়ার আশায় মানুষকে আরও বেশি করে কাজ করতে উৎসাহিত করে, কিন্তু মাঝে মাঝে আশা অবাস্তবতায় পরিণত হয় যখন অসমতার পরিমাণ চূড়ান্ত মাত্রায় বিদ্যমান থাকে। সেই ক্ষেত্রে অসমতা মানুষকে আরও পরিশ্রম করতে উৎসাহিত করে না। এর পরিবর্তে তারা কখনোই সেই মানুষগুলোর কাছাকাছি যেতে পারবেন না এমন হতাশায় আক্রান্ত হতে পারেন। একটি উৎপাদনশীল অর্থনীতি এর স্বাস্থ্যবান এবং শিক্ষিত শ্রমশক্তির ওপর নির্ভরশীল, এবং এই বিষয়টি হুমকির মুখে পড়ে যখন বহু মানুষ স্বাস্থ্যসেবা কিংবা তাদের শিক্ষার পেছনে বিনিয়োগ করতে অক্ষম হয়ে পড়ে। আমরা যদি ভাবি অতিমাত্রায় বৈষম্য অন্যায় অথবা এটি অর্থনৈতিক দক্ষতার প্রতি একটি হুমকি, আমরা কি তাহলে এই বিষয়ে কিছু করতে পারি? হ্যাঁ, পিকেটি বলেছিলেন অসমতার আংশিক কারণ হচ্ছে সমাজের নেওয়া কিছু সিদ্ধান্তেরই পরিণতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রবৃদ্ধি ছিল অনেক বেশি এবং সরকার ধনীদের ওপর কর আরোপ করেছিল। একটি উচ্চ জি অর্থাৎ বৃদ্ধি এবং একটি নিম্ন আর অর্থাৎ সম্পদ থেকে প্রতিদানের হার বৈষম্যকে নিচের দিকে নামিয়ে রাখে। 1970-এর দশক থেকে সরকার ক্রমশ সম্পদের ওপর থেকে কর হ্রাস করে আসছে, যা আর এর পরিমাণ বাড়িয়ে দিয়েছে। বৈশ্বিক আর্থিক সংকটের পর অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিমাণ কমে যাবার কারণে আর এবং জি এর মধ্যে পার্থক্য এমনকি আরও বৃদ্ধি পেয়েছে। সুতরাং বৈষম্যও বৃদ্ধি পেয়েছে। এরপর সরকার এর ব্যয় সংকোচন করেছিল, আর যখন সরকারি সেবা খাতে ব্যয় কমানো হয় তখন সবচেয়ে বেশি সমস্যায় পড়ে দরিদ্র জনগোষ্ঠী। এটি প্রবৃদ্ধিকে আরও বেশি নিম্নমুখী করেছিল এবং অসমতা বৃদ্ধির প্রবণতাকে আরও জোরালো করেছিল। যদি আমরা কিভাবে অর্থনীতি পরিচালনা করছি সেটি এই অসাম্যতা বৃদ্ধির কারণ হয়ে থাকে, তাহলে পিকেটি বলেছিলেন এটি উল্টে দেওয়ার ক্ষমতাও আমাদের নাগালের মধ্যেই আছে। অ্যাটকিনসনের সঙ্গে একমত পোষণ করেন। সর্বনিম্ন মজুরি নির্ধারণের সঙ্গে তিনি উপদেশ দিয়েছিলেন সেই সব প্রযুক্তিগুলোকে উৎসাহিত করতে যেগুলো সমতা বণ্টনের সমর্থনে কাজ করতে পারে। নতুন প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন ভাবা কিন্তু খুব সহজ, কিন্তু এটিও আমাদের নেওয়া সিদ্ধান্তগুলোরই পরিণতি। যদি সরকার হাসপাতালগুলোয় সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় একটি অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির সূচনা করেন, তাহলে যারা রিসেপশনিস্ট বা অভ্যর্থনাকারী পদে কাজ করছেন তারা তাদের চাকরি হারাবেন। কিন্তু যে প্রকৌশলীরা এই পদ্ধতি পরিকল্পনা ও স্থাপন করবেন তারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। সুতরাং নতুন কোনো পদ্ধতি প্রচলন করার বদলে বরং সরকার আরও দক্ষ অভ্যর্থনা কর্মী হয়ে ওঠার জন্যে সেই সব কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে এটি আরও বেশি সমতাপূর্ণ একটি পরিণতি সৃষ্টি করবে এবং মানুষকে আরও বেশি সুখী করবে যখন তারা হাসপাতালে যন্ত্র নয় বরং কোনো মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাহলে পিকেটির
আর গ্রেটার দেন জি সূত্রটির কি হবে? অসমতাকে কি কমিয়ে আনা সম্ভব হতে পারে সম্পদের প্রতিদানের হারের চেয়ে আরও বেশি মাত্রায় অর্থনৈতিক বৃদ্ধি বাড়িয়ে? পিকেটি সেটি মনে করেন না। তিনি প্রস্তাব করেছিলেন এটিকে নিচে নামিয়ে আনা উচিত সম্পদ থেকে আসা প্রতিদানের হারের পরিমাণ কমিয়ে। তিনি পৃথিবীর সবচেয়ে বিত্তশালী ব্যক্তিদের সম্পদের ওপর একটি বৈশ্বিক কর আরোপ করার প্রস্তাব করেছিলেন। সেটি হওয়ার সম্ভাবনাই বা কতটুকু? বর্তমান পরিস্থিতিতে অবশ্যই খুব একটা বেশি নয়, বিশেষ করে যখন পৃথিবীর এইসব অতিকায় দানবগুলোর ক্ষমতা আর প্রভাবের ব্যাপ্তি এত বিশাল। অধ্যায় 40, কেন অর্থনীতিবিদ হবেন? চিন্তা করে দেখুন, শেষ কবে আপনি একজন অর্থনীতিবিদকে খবরের সময় কথা বলতে শুনেছেন? হয়তো শেয়ারের মূল্য, সুদের হার অথবা অন্য কোনো কিছু নিয়ে হয়তো জটিল কিংবা অবদ্ধ কঠিন শোনায় এমন কিছু শব্দ উচ্চারণ করেছেন। সেই অর্থনীতিবিদ হয়তো যা কিছু বলছিলেন আপনি তা বিশ্বাস করেছিলেন, মনে মনে এমন কিছু ভেবে, বেশ, তারা কি নিয়ে কথা বলছেন? অর্থনীতিবিদরা অবশ্যই সেটি জানেন। এখন আবার আমরা ফুটবল খেলা দেখায় ফিরে যাই। অর্থনীতির দায়িত্ব থাকুক পেশাজীবী অর্থনীতিবিদদের ওপরেই। হয়তো আপনি এমনটাই ভেবেছিলেন। একই সঙ্গে প্রায়শই অর্থনীতিবিদদের সমালোচনার মুখে পড়তে হয়। কখনো মানুষের জীবনে সত্যিকারভাবে পরিবর্তন আনতে পারে এমন কিছু ভাবার চেয়ে বরং তারা তাদের বিমূর্ত তত্ত্ব নিয়েই বেশি ব্যস্ত থাকেন, এবং সার্বিকভাবে কেন জানি তারা বিশ্বাসযোগ্য নয়। মনে করে দেখুন কিভাবে ঊনবিংশ শতাব্দীতে টমাস কার্লাইল বলেছিলেন অর্থনীতি হচ্ছে একটি ডিসমাল বা বিষণ্ণ বিজ্ঞান, আর টমাস দি কুইন্সে প্রস্তাব করেছিলেন অর্থনীতিবিদদের মাথায় মগজের পরিবর্তে ছত্রাক আছে। এই শতাব্দীর শুরুতে সংঘটিত একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে অর্থনীতিবিদের এমনকি এখন আরও বেশি গালমন্দ শুনতে হয়। এমনকি রানী দ্বিতীয় এলিজাবেথও তাদের ব্যাপারে সংশয় প্রকাশ করেছিলেন। সংকটের সময় তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গিয়েছিলেন এবং অর্থনীতিবিদদের জিজ্ঞাসা করেছিলেন এমন কিছু যে ঘটতে যাচ্ছে সেটি তাদের মধ্যে কেউই কেন আগে থেকে বুঝতে ব্যর্থ হয়েছিলেন। বহু মানুষই ভেবেছিলেন বাস্তবতার সঙ্গে অর্থনীতিবিদরা তাদের সম্পর্কটি পুরোপুরি হারিয়ে ফেলেছেন। তারা নানা ধরনের বুদ্ধিমান গাণিতিক তত্ত্ব কল্পনা করে বের করেছেন, কিন্তু তাদের মগজের বাইরে সত্যিকারের অর্থনীতি কিভাবে কাজ করে সেই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এমনকি অর্থনীতির বিখ্যাত অধ্যাপকরাও একই কথা বলেছিলেন। অর্থনীতিবিদরা পৃথিবীকে সরলীকরণ করেন এবং সেটি ঠিক আছে। কোনো কিছু ব্যাখ্যা করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উন্মোচিত করতে অবশ্যই সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে বাদ দিতে হবে। কিন্তু সমালোচকরা বলেন অর্থনীতিবিদরা একটু বেশি বাড়াবাড়ি করছেন। তারা ভুলে গেছেন তাদের তত্ত্বের বাইরে সত্যিকারের পৃথিবী আসলে কতটা কঠিন। তারা দুটি বিপজ্জনক সরলীকরণ করেছিলেন। তারা বিশ্বাস করেন বাজারগুলো দক্ষ ছিল, এর মানে সেগুলো সমাজের সম্পদের সর্বশ্রেষ্ঠ ব্যবহার করছে, এবং সার্বিকভাবে বিবেচনা করলে মানুষ হচ্ছে যৌক্তিক, অর্থাৎ লাভ ক্ষতির হিসাব পরিমাপ করার সময় তারা সব লভ্য তথ্যের সঠিক ব্যবহার করেন। আর্থিক সংকটের সময় বাজারগুলো খুব খারাপভাবেই ব্যর্থ হয়েছিল এবং কেউই নিশ্চিতভাবে যৌক্তিকতার সঙ্গে আচরণ করেননি। অর্থনীতি ব্যর্থ হয়েছিল সেটাই মনে হয়েছিল। এসব কিছুর পর কে অর্থনীতিবিদ হতে চাইবেন? বাস্তবিকভাবে এরপরে যখন কোনো অর্থনীতিবিদকে আপনি টেলিভিশনে কথা বলতে দেখবেন, তারা যা বলছেন সেটি মেনে না নিয়ে হয়তো স্ক্রিনের দিকে এক টুকরো ইট ছুঁড়ে মারার ইচ্ছাই আপনার বেশি অনুভূত হতে পারে। কিন্তু ইট ছুঁড়ে মারার আগে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, অর্থনীতির সফলতাও আছে। চিন্তা করে দেখুন আমাদের সেই গল্পটার কথা, কিভাবে অর্থনীতিবিদরা একটি পদ্ধতি পরিকল্পনা করেছিলেন যা রোগীদের সঙ্গে দাতাদের কিডনি ম্যাচ করতে সহায়তা করেছিল, এবং সেই নিলামগুলো যা মোবাইল ফোনের লাইসেন্স বিক্রির জন্য আয়োজন করা হয়েছিল। এইসব কিছুই সম্ভব হতো না অর্থনৈতিক মূলনীতিগুলোর ছিমছাম প্রয়োগ ছাড়া। অর্থনীতি খুব দক্ষতার সঙ্গে এই ধরনের সুনির্দিষ্ট সমস্যাগুলোর মোকাবেলা করতে পারে। হয়তো এই সমস্যাগুলো খুব বিশেষায়িত মনে হতে পারে। অর্থনীতি নিয়ে আমাদের এই গল্প শেষ করতে আমরা সর্বশেষ অর্থনীতির ধারণাটি নিয়ে আলোচনা করব, যে ধারণাটি সংশ্লিষ্ট আমাদের এই গ্রহটিকে রক্ষা করার সঙ্গে
টিকে থাকার জন্যে যে চূড়ান্ত সম্পদের ওপর আমরা সবাই নির্ভরশীল। এই বইতে আমরা এর আগে যা দেখেছি এটি তেমনই মৌলিক অর্থনীতির মূলনীতিগুলো প্রয়োগ ছাড়া আর বেশি কিছু নয়। এটি বৈশ্বিক উষ্ণায়নের সমস্যাটির সঙ্গে সংশ্লিষ্ট। এটি একটি সুনির্দিষ্ট সমস্যা যেখানে অর্থনীতি অনেক বেশি সহায়তা করতে পারে এবং যে সমস্যাটি আমাদের সবাইকে প্রভাবিত করে, আমাদের সন্তান এবং পৌত্রদের জন্যও যা সমানভাবে গুরুত্বপূর্ণ। এটি প্রদর্শন করছে যে বাস্তব পৃথিবী থেকে আসলে অর্থনীতি খুব বেশি দূরে অবস্থান করছে না। কিছু মানুষ যেমন মনে করেন, বরং এটি খুব ঘনিষ্ঠভাবেই জড়িয়ে আছে দৈনন্দিন জীবনের সঙ্গে। অর্থনীতি পৃথিবী নিয়ে আসলেই চিন্তা করে এবং এটি রক্ষা করতে আমাদের সহায়তাও করতে পারে। অধিকাংশ বিজ্ঞানী বিশ্বাস করেন যে কারখানাগুলো যখন জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা এবং তেল ব্যবহার করে, সেখান থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড স্থলভূমি আর সমুদ্রে গড় তাপমাত্রার বৃদ্ধি অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের কারণ। একই সঙ্গে এটি পৃথিবীর জলবায়ুকে আরও বেশি অস্থিতিশীল করে তোলে। এর জন্যে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এবং অনেক মূল্য পরিশোধ করতে হবে। বন্যা আর খরা কৃষিকাজে ব্যাপক বিঘ্নতা ঘটাবে, বিশেষ করে আফ্রিকা আর এশিয়ায়। তাপমাত্রা বাড়ার কারণে যখন মেরু অঞ্চলের আইস ক্যাপ বা বরফ গলে যাবে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে এবং বহু গ্রাম আর শহর প্লাবিত হবে। কিছু জায়গা চিরকালের জন্য বসবাসের অযোগ্য হয়ে উঠবে। আর এই বৈশ্বিক উষ্ণতার ভয়াবহতাকে রুখতে পরিস্থিতি খুব খারাপ এই বিষয়ে সবাইকে শুধু একমত হলেই চলবে না। কেবল সেটি এককভাবে আমাদের আচরণে কোনো পরিবর্তনও করবে না। এই সমস্যাটির মোকাবেলা করতে আমাদের খানিকটা অর্থনীতিরও দরকার আছে। বিশ্ব উষ্ণায়ন অর্থনীতিবিদদের বারংবার অধ্যয়ন করা একটি সমস্যার একটি ভিন্ন সংস্করণ বাজার ব্যর্থতা। বিশেষ করে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে একটি এক্সটার্নালিটি বা বাহ্যিকতা। যেমন আমরা দেখেছিলাম আগে, একটি বাহ্যিকতা হচ্ছে কোনো কিছুর অনিচ্ছাকৃত ও অপরিকল্পিত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন ধরুন, আপনার প্রতিবেশীর উচ্চস্বরে ট্রাম্পেট বাজানো আপনাকে বেশ বিরক্ত করে। আপনার প্রতিবেশীকে তার জন্য কোনো মূল্য পরিশোধ করতে হচ্ছে না, সুতরাং তিনি আরও বেশি করেই কাজটি করতে পারেন। আমেরিকার অর্থনীতিবিদ উইলিয়াম নর্ডহাউস, যার জন্ম 1941 সালে, কার্বন ডাইঅক্সাইড নির্গত হবার ব্যাপারটিকে একটি বিশেষ ধরনের বাহ্যিকতা হিসেবে বিবেচনা করেছিলেন, কারণ এটি স্থান ও কালে ক্রমশ সম্প্রসারণশীল। এটি পুরো বিশ্বকে প্রভাবিত করে, কারণ নির্গত এই গ্যাসটি হতে পারে কোনো একটি জার্মান কারখানার, যা পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসটির মোট পরিমাণ আরও বাড়িয়ে দিচ্ছে এবং পুরোটাই একসঙ্গে পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করে। জার্মানির কোনো কারখানা থেকে নির্গত হওয়া এই গ্যাস চীন কিংবা ব্রাজিলের কৃষকদের ওপর প্রভাব ফেলে। এছাড়া এটি বহু প্রজন্মব্যাপী বিস্তৃত, কারণ আজকে নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইড বহু দশক ধরেই বিশ্বকে উষ্ণায়ন করা অব্যাহত রাখবে। জার্মান কারখানার এই গ্যাস চীন আর ব্রাজিলের কৃষকদের এখনও জন্ম হয়নি এমন উত্তরসূরিদের ওপরেও প্রভাব ফেলবে। নর্ডহাউস কার্বন ডাই অক্সাইড নির্গত হওয়ার এই বিষয়টিকে বলেন একটি ডাবল এক্সটার্নালিটি বা দ্বিগুণ বাহ্যিকতা। যেহেতু কার্বন ডাই অক্সাইড বাহ্যিকতার এমনই একটি চরম রূপ এবং প্রচুর পরিমাণে এটি বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে, তাহলে সঠিক পরিমাণটি কত? ধরুন, কোনো একটি কারখানা থেকে নির্গত হওয়া শেষ 1 টন কার্বন ডাই অক্সাইড শস্য বিনষ্ট করা আর প্লাবিত গ্রামের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে যে ক্ষতির কারণ হয়েছে তার পরিমাণ সব মিলে 50 পাউন্ড। এই ক্ষতি এড়ানোর মাধ্যমে শেষ 1 টন গ্যাস নির্গত না করে লাভ হচ্ছে তাহলে 50 পাউন্ড। কোনো কিছু নির্গত না করার জন্য মূল্য দিতে হবে। হয়তো সেই কারখানাকে এর চিমনিগুলোয় বিশেষ ফিল্টার বসাতে হবে। যদি সেগুলোর মূল্য 40 পাউন্ড হয়, তাহলে সমাজের জন্য সার্বিকভাবে মঙ্গলজনক হবে সেগুলো লাগানো এবং অতিরিক্ত টন গ্যাসটি নির্গত না করা। গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ করতে একটি কারখানা কতদূর অবধি যেতে পারে? অর্থনৈতিক মূলনীতিগুলো ইঙ্গিত দেয় যে কারখানাটির গ্যাসের পরিমাণ ততক্ষণ কমানো উচিত যতক্ষণ না শেষ টন গ্যাস হ্রাস করলে যে লাভ হবে সেটি ঠিক এটি নির্গত না করার ব্যবস্থা করতে যা খরচ হবে তার সমান হবে। ধরুন, একজন অর্থনীতিবিদ এইসব লাভ ক্ষতি হিসাব নিকাশ করলেন এবং বললেন যে সমাজকে অবশ্যই এর গ্যাস নির্গত করার পরিমাণ অর্ধেক করতে হবে। এই হ্রাস করার স্তরটি অর্জন করতে সরকারের জন্য এমন কোনো নির্দেশনা দেওয়া দরকার হতে পারে যে সবাইকে তাদের গ্যাস নির্গত করার পরিমাণ অর্ধেকে নামিয়ে আনতে হবে।
এটি এমনকি কয়লার ব্যবহার নিষিদ্ধ করতে পারে। নর্ডহাউস বলেছিলেন যে অর্থনীতির মূলনীতিগুলো অনুসরণ করে সরকার খরচে এই হ্রাসকরণ অর্জন করতে পারে। তারা সবাইকে কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে উৎসাহিত করতে পারেন কার্বনের ওপর কর বসিয়ে। এখানে মূল ধারণাটি হচ্ছে কার্বনের বেশি মূল্যকে মানুষের অর্থনৈতিক সিদ্ধান্তের ওপর প্রভাব সৃষ্টি করতে ব্যবহার করা। সরকারের উচিত হবে কর এমন একটি স্তরে বেঁধে দেয়া যা নিশ্চিত করে পুরো সমাজ আগের চেয়ে যেন শুধু অর্ধেক পরিমাণ দূষণ উৎপাদন করতে পারে। এই কর নির্ভর পদ্ধতি ব্যয় সাশ্রয়ী, কারণ কিছু মানুষ তাদের গ্যাস নির্গমনের পরিমাণ কমাতে পারে অন্যদের চেয়ে আরও অনেক সহজে। ধরুন, সরকার পেট্রোলের ওপর একটি কর আরোপ করলেন। শিক্ষকরা সাইকেলে করে স্কুলে যেতে পারেন। কার্বন নির্গমন কমাতে তাদের জন্য কম মূল্য পরিশোধ করতে হচ্ছে, যা 1 গ্যালন পেট্রোলের বর্ধিত দামের চেয়ে কম। কিন্তু যেমন ডাবল বেস প্লেয়ার বা যারা ভারী বাদ্যযন্ত্র বাজান, তাদের অনুশীলনে যেতে অবশ্যই গাড়ি ব্যবহার করতে হবে। সুতরাং তাদের জন্য কার্বন নির্গমন কমানোর ব্যয় অপেক্ষাকৃত বেশি। তারা এর চেয়ে বরং দামি পেট্রোলের জন্য কর পরিশোধ করবেন। একটি করের অধীনে মানুষ এবং প্রতিষ্ঠান যাদের কার্বন নির্গমন কমানোর ব্যয় কম, তারা কার্বন নির্গমন কমানোর ব্যয় যাদের জন্য বেশি, তাদের চেয়ে বেশি পরিমাণে কার্বন ব্যবহার হ্রাস করবেন। আর সমাজের ওপর খুব বেশি খরচের বোঝা চাপিয়ে না দিয়ে সরকার এর নির্গমনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। তবে পরিস্থিতি এমন হবে না যদি এটি প্রতিটি নাগরিক আর প্রতিষ্ঠানকে তাদের কার্বন নির্গমনের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনতে নির্দেশ জারি করে। আরেকটি অর্থনৈতিক সমাধান হচ্ছে কার্বন ট্রেডিং পারমিট বা কার্বন বাণিজ্য করা ছাড়পত্র প্রদান করা। এগুলো হচ্ছে সার্টিফিকেটের মতো, যা এর মালিককে 1 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন করার অনুমতি দেয়। এই সার্টিফিকেট ছাড়া কিছু নির্গত করার কোনো অনুমতি নেই আপনার। সুনির্দিষ্ট সংখ্যক টন নির্গমন নিশ্চিত করতে সরকার এই সার্টিফিকেটগুলো প্রদান করেন এবং প্রতিষ্ঠানগুলো এরপর এই সার্টিফিকেটগুলো ক্রয় বিক্রয় করতে পারেন। যে প্রতিষ্ঠানটি মনে করে এর জন্য কার্বন নির্গমন হ্রাস করা কঠিন হবে, তারা এ ধরনের একটি অনুমতিপত্র অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে পারেন। যে প্রতিষ্ঠানটি হয়তো আরও সহজে তাদের কার্বন ব্যবহার কমাতে পারে। করের মতো দূষণকারী যারা তাদের কার্বন নির্গমন অপেক্ষাকৃতভাবে কম খরচে হ্রাস করতে পারে, তারাই সবচেয়ে বেশি কার্বন ব্যবহার কমিয়ে ফেলে। 1990-এর দশকে আমেরিকা ছাড়পত্র ব্যবহার করতে শুরু করেছিল সেই দূষণ হ্রাস করতে, যা অ্যাসিড বৃষ্টির কারণ হয়েছিল, যে বৃষ্টি বনাঞ্চল আর হ্রদগুলোর ক্ষতি করেছিল। কার্বন নির্গমনের এই ডাবল এক্সটার্নালিটি বা দ্বিগুণ বাহ্যিকতার সমাধান করার ধারে কাছেও আমরা এখনও পৌঁছাতে পারিনি। একটি পূর্ণ সমাধানের জন্য পরিবেশের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি সহ বহু ধরনের সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। অপেক্ষাকৃত কম কঠিন পরিবেশ সমস্যা, যেমন অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে, যদিও অর্থনীতি সহায়তা করেছিল এবং নর্ডহাউস বিশ্বাস করেন যে অর্থনীতির মৌলিক উপাদানগুলো নির্ধারণী প্রয়োগ, লাভ আর ক্ষতির ভারসাম্যকরণ যদি সম্ভব হয়, তাহলে বিশ্ব উষ্ণায়নের সমস্যাটির সমাধান এবং গ্রহব্যাপী একটি মহা বিপর্যয় এড়ানোর জন্য এখনও আমাদের হাতে খানিকটা সময় আছে। ত্রুটি থাকার সত্ত্বেও অর্থনীতি মানবতার জন্য একান্ত অপরিহার্য। নানা ধরনের সমস্যা সমাধানে, বিশেষ করে যেগুলো সুনির্দিষ্ট, সবচেয়ে মৌলিক অর্থনৈতিক ধারণাগুলো খুব শক্তিশালী উপকরণ। এই সমস্যাগুলোর মধ্যে আছে যেমন বৈশ্বিক উষ্ণায়ন, যা সরাসরিভাবে মানুষের জীবনের গুণগত মানের ওপর প্রভাব ফেলা অব্যাহত রাখবে অনাগত বহু প্রজন্মব্যাপী। কিন্তু অর্থনীতি আরও ব্যাপক প্রশ্নগুলো সমাধানে বেশ সংগ্রাম করেছে, যেমন কিভাবে সার্বিকভাবে একটি মানব সমাজ কাজ করে। যদি মুক্ত বাজার আর প্রতিযোগিতা থাকে, তাহলে কি সেই সমাজ উত্তমভাবে অগ্রসর হয়, নাকি যৌথ প্রচেষ্টা আর সহযোগিতার মাধ্যমে সমাজের প্রগতি নিশ্চিত করা সম্ভব? কোনো একটি অর্থনীতির প্রবৃদ্ধিতে আর্থিক বাজার ঠিক কী ভূমিকা পালন করে থাকে? সাধারণ অর্থনৈতিক মূলনীতিগুলো ব্যবহার করে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়া বেশ কঠিন একটি কাজ। আংশিকভাবে এটি একটি কারণ কেন বহু অর্থনীতিবিদ সাম্প্রতিক অর্থনৈতিক সংকটটি যে আসছে সেটি আগে থেকে ধারণা করতে পারেননি, এবং সংকট শুরু হওয়ার বহু আগে অর্থনীতিবিদরা তাদের মুক্ত বাজার আর যৌক্তিকতার তত্ত্বগুলো
সমাজ পুনর্গঠন করতে ব্যবহার করেছিলেন। যেমন 1980-র দশকে আফ্রিকায় এবং কমিউনিজমের পতন ঘটলে 1990-এর দশকে রাশিয়ায়। এর ফলাফল ছিল বিপর্যয়। অর্থনীতিবিদরা তাদের মৌলিক নীতিগুলোকে খুব বেশি দূর নিয়ে যাবার চেষ্টা করেছিলেন এবং তাদের তত্ত্বের বাইরে থাকা সমাজের আরও ব্যাপক রাজনৈতিক আর সামাজিক দিকগুলো তারা বুঝতে পারেননি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়েন, আপনি প্রধানত এসব মূল অর্থনৈতিক নীতিগুলো সম্বন্ধেই শিখবেন। সেগুলো শক্তিশালী এবং উপযোগী, কিন্তু সেগুলো বেশ সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত হবে আপনার। কিছু মানুষ মনে করেন এগুলো আসলে আদৌ সত্যিকারের বিজ্ঞান নয়। তারা বলেন অর্থনৈতিক সমীকরণের নেপথ্যে একটি রক্ষণশীল রাজনৈতিক আদর্শ আছে যা বলে মুক্তবাজার প্রতিযোগিতা আর ব্যক্তিগত প্রচেষ্টা বাকি সব কিছুর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। অল্প কয়েক বছর আগে ব্রিটেন ও আমেরিকার শিক্ষার্থীরা তাদের অর্থনীতির শিক্ষকদের ওপর হতাশ হয়ে পড়েছিলেন এবং তাদের ক্লাস বর্জন করতে শুরু করেছিলেন। তারা বিশ্বাস করতেন যে অর্থনীতি হচ্ছে বাস্তবতার একটি বিকৃত উপস্থাপন। তারা চেয়েছিলেন এটি যেন আরও বেশি বাস্তব পৃথিবী ঘনিষ্ঠ হয়, যা বিশৃঙ্খল এবং সমীকরণের মাধ্যমে প্রকাশ করা খুব কঠিন একটি কাজ। কিন্তু আরও স্মরণ করুন, ইতিহাসের দীর্ঘ সময় পূর্বে যা আমরা এই বইয়ে দেখেছি, চিন্তাবিদরা অর্থনীতি বিষয়টিকে দেখেছিলেন বহু বিচিত্র দৃষ্টিভঙ্গি নিয়ে এবং তাদের রাজনৈতিক বিশ্বাসেও ছিল বেশ বৈচিত্র্য। তাদের কেউ কেউ পুঁজিবাদের তীব্র সমর্থক, কেউ একটি সংশোধন করতে চেয়েছিলেন, কেউ চেয়েছিলেন এটিকে ধ্বংস করতে। মৌলিক অর্থনীতির পড়াশোনায় যা সাধারণত বাদ পড়ে যায় সেটি হচ্ছে থরস্টেইন ভেবলেন, কার্ল মার্কস আর ফ্রিডরিখ হায়েকের মতো বৈপ্লবিক এবং প্রথাবিরোধী চিন্তাবিদদের ধারণাগুলো। এছাড়া এমনকি আরও বেশি গ্রহণযোগ্য চিন্তাবিদ অ্যাডাম স্মিথ আর জন মেনার্ড কেইনসের কিছু ধারণাও বাদ পড়ে যায়। কিভাবে অর্থনীতি আর সমাজ বিকশিত হবে সেই বড় প্রশ্নগুলোর ব্যাপারে এরা সবাই আগ্রহী ছিলেন এবং আরও সংকীর্ণ বিষয়ে খানিকটা কম আগ্রহী ছিলেন। যেমন কিভাবে মানুষ আর প্রতিষ্ঠানগুলো তাদের লাভ ক্ষতির হিসাব করবে যখন তারা একটি ফ্রিজ অথবা নতুন অফিস ভাড়া করার জন্য জায়গা নির্বাচন করবেন। এই বইয়ের পাতায় যে অর্থনীতিবিদদের সঙ্গে আমাদের দেখা হয়েছে, তারা তাদের সময়ের সমস্যাগুলো সমাধানে নানা ধারণা প্রস্তাব করেছিলেন। অর্থনীতিতে কোনো একটি মাত্র সঠিক উত্তর নেই যা কিনা চিরকালই সঠিক থাকবে, কোনো গণিতের সমস্যায় যেমন হয়ে থাকে। আর ঐতিহাসিক চিন্তাবিদদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া মূল্যায়ন করে আমরা আমাদের নিজস্ব কোনো সমাধান উদ্ভাবনে অনুপ্রাণিত হতে পারি। সেই নতুন ধারণাগুলো যা বর্তমান সময়ে মোকাবেলা করার জন্য আমাদের প্রয়োজন হয়। হতে পারে এটি সমাজে বিদ্যমান চরম অসমতা, আর্থিক সংকট অথবা বিশ্ব উষ্ণায়ন। আর যদি সমাধানগুলো সঠিক হয় তাহলে আমাদের অধিকাংশেরই একটি ভালো জীবন পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। আর যদি ভুল করি, বহু মানুষ এর জন্যে দুর্দশায় আক্রান্ত হবে। কেউ মারা যাবেন যদি তারা তাদের প্রয়োজন মতো খাদ্য আর ওষুধ না পান। শুধু পেশাজীবী অর্থনীতিবিদদেরই নয়, এটি আমাদের সবার দায়িত্ব। আমাদের গল্পের শুরুতে আমরা প্রথম সেই চিন্তাবিদদের দেখা পেয়েছিলাম যারা অর্থনীতি নিয়ে ভেবেছিলেন, প্রাচীন গ্রিসের দার্শনিকরা। তারা জীবনের সবচেয়ে মৌলিক প্রশ্নগুলো নিয়ে ভেবেছিলেন, যে প্রশ্নগুলোর সমাধান নিয়ে আমরা এখনও সংগ্রাম করছি। একটি মানব সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য কিসের দরকার হয়? সুখী আর পরিপূর্ণ হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? কোন জিনিসগুলো সত্যিকারের সমৃদ্ধি অর্জন করতে আমাদের সহায়তা করে? এখানে অর্থনীতির যাত্রা শুরু হয়েছিল একদিন, আর সব যুক্তিতর্ক আর ভিন্ন মতের পরে এখান থেকেই এটিকে অবশ্যই আবার শুরু করতে হবে। পাঠকদের ধন্যবাদ। কষ্ট করে যারা এই বইটি শুনেছেন তাদেরকে অসীম কৃতজ্ঞতা। ভবিষ্যতে আরও ভালো ভালো বই আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব। বইযোগ চিত্র বৈচিত্র্যের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।